নমস্কার। আজকের গল্প উন্মেষ, কলমে মৌসুমি হাজরা। তোর মা এই বয়সে এসে তোর বাবার সাথে নাকি আর থাকতে চায় না, তাই আলাদা থাকতে শুরু করেছে। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের কাছে নাক কাটা যাচ্ছে। তোর মা এইসব কি শুরু করেছে বলতো রিকো? শিমনি, আমি এইসব ব্যাপারে কিছুই জানি না। আমি জানি মা দাদুর বাড়িতে আছে, ওই বাড়িতে কিছু কাজ চলছে, মা তাই গেছে। তোর দাদু দিদা কেউ তো বেঁচে নেই, তোর মা ওখানে একা একা কি করছে শুনি? দেখো পিসিমণি, ওটা মায়েরও বাড়ি। দাদু দিদার অবর্তমানে সব কিছু মায়ের, যেহেতু মা তাদের একমাত্র সন্তান, আর মায়েরও সেখানে যাওয়ার অধিকার আছে। এই ব্যাপারগুলো নিয়ে তোমার বা আমার ইন্টারফেয়ার না করাই ভালো। তাহলে তুই বলতে চাস আমি চুপ করে থাকবো? তোর বাবা একা ওই বাড়িতে আছে, বয়স হচ্ছে মানুষটার, আর তোর মা সব ছেড়ে চলে গেল? তোমাকে এই সব কথা কে বলেছে? তোর বাবা বলেছে। হ্যাঁ, বাবা তোমাদেরই সব বলে, তবে আমাকে কিছু বলে না। তাই আমি না জেনে এখন কিছু বলতে চাই না। আমি কাল বাড়ি গিয়ে মায়ের সাথে কথা বলবো। তুই এখনই ফোন কর তোর মাকে। আমি করেছিলাম, আমার ফোন ধরছে না। সাহস হয়েছে অনেক, সব রকম স্বাধীনতা দিয়েছিলাম আমরা। আমাদের মতো বনেদি পরিবারে থেকেও চাকরি করার সুযোগ পেয়েছে, নয়তো তোর মায়ের আগে বাড়ির কোনো বউ বাইরে চাকরি করেনি। আমরা ভালো বলে সেই সুযোগ দিয়েছিলাম। আজ হাতে টাকা আছে বলে যা ইচ্ছে করবে নাকি? স্বাধীনতা? পিসিমণি, তোমরা আমার মাকে স্বাধীনতা দিয়েছো মানে কি বলতে চাইছো? তোমরা স্বাধীনতা দেওয়ার কে? স্বাধীনতা সবার অধিকার, আর এটা কেউ কাউকে দিতে পারে না। বরং কেউ পরাধীন থাকলে তার অধিকার আছে স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার। আর রইল মায়ের চাকরি করা জীবন নিয়ে কথা, আমি তো ছোট থেকে দেখে আসছি মা দশভুজার মতো সব কিছু একা সামলেছে। ভোর থেকে উঠে সব কাজ করতো, এমনকি অফিস থেকে ফিরেও একটুও রেস্ট নিত না, আবার সংসারের কাজে লেগে পড়তো। আমার মা দায়িত্ব কর্তব্যের কোনো ত্রুটি তো রাখেনি। তুই তো বরাবরই মায়ের হয়ে কথা বলে এসেছিস, এখনো বলবি? তুমি ভুল বলছো পিসিমণি। বাড়ির মধ্যে একমাত্র আমিই মাকে বুঝতাম। কিছু মানুষ তো আমার মা বাবার সংসারটা তো ভালো করে গড়তেই দিল না। কি বলতে চাইছিস তুই রিকো? আপাতত আমি এখন চুপ থাকতে চাই। কাল বাড়ি গিয়ে আগে মায়ের সাথে কথা বলি, তারপর দেখছি। রিকো ফোনটা রেখে দিল, জানালার ধারে চুপ করে এসে বসলো। লাবণ্য এসে কফির কাপটা সামনে রেখে বলল, খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। রিকোকে চুপ থাকতে দেখে লাবণ্য বলল, মামনি যদি সত্যি এই রকম কোনো ডিসিশন নিয়ে থাকে, তাহলে নিশ্চয়ই এর কোনো কারণ থাকবে। মামনিকে আমি এই 2 বছর ধরে দেখছি, দুহাতে সংসারকে আগলে রেখেছে মানুষটা। আজ হঠাৎ এই রকম ডিসিশন নেওয়ার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। রিকো আনমনে বলল, এটা হঠাৎ নয় লাবণ্য, দীর্ঘদিন ধরে জমিয়ে রাখা অবজ্ঞা আর অবহেলার প্রতিক্রিয়া। তুমি দেখেছো মা এই সংসারকে আগলে রেখেছে, আর আমি দেখেছি সংসারের জন্য মাকে নিজের কাছ থেকে হারিয়ে যেতে। লাবণ্য রিকোর কাঁধে হাত দিয়ে বলল, আমি যাব তোমার সাথে। রিকো বলল, না, তুমি এখানেই থাকো, তোমারও অফিসের কাজের চাপ আছে এখন। আমি 2 দিনের জন্য ঘুরে আসি, তাছাড়া মায়ের সাথে আমাকে আলাদা করে কথা বলতে হবে। লাবণ্য পেছন থেকে রিকোকে জড়িয়ে ধরে বলল, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি মামনির সব কথা শুনবে। রিকো লাবণ্যর হাতটা ধরে বলল, হ্যাঁ। নিভারানি গাছে জল দিচ্ছে আর গুনগুন করে গান গাইছে। বয়স 60 পেরিয়ে গেলেও মনের মধ্যে একটা কিশোরী মেয়ে আবার জন্ম নিয়েছে কদিন আগে, তাই নিজেকে আবার নতুন করে সাজিয়ে নিয়েছে। লম্বা চুল ছোট করেছে, পছন্দের লাল শাড়িগুলো আলাদা করে রেখেছে আলমারিতে। আজকাল যখন তখন ইচ্ছে হলেই লাল শাড়ি পরে বেরিয়ে যায়, ঘন্টার পর ঘন্টা গঙ্গার ধারে বসে থাকে।
ইচ্ছে মতো খাবার অর্ডার করে নেয়। মাঝরাত্রিতে ঘুম ভেঙে গেলে ফ্রিজ থেকে একটু আইসক্রিম বের করে খায়। কোনো কিছুতে আর সমঝোতা করে না। নিজের সাথে নিজের সম্পর্কে যে একটা ফিল্টার লাগানো ছিল, সেটা এখন আর নেই। তাই আয়নার সামনে দাঁড়ালে আর নিজেকে অচেনা লাগে না। রিকোর গাড়িটা এসে থামলো। গাড়ির থেকে নেমে চোখ গেল তার মায়ের দিকে। চোখ থেকে সানগ্লাসটা খুলল সে। তারপর মায়ের সাথে চোখাচোখি হতেই নিভারানী দেবী ছুটে এসে ছেলের সামনে দাঁড়ালো। রিকো বলল, এটা কি নিভারানী দেবনাথের বাড়ি? নিভারানী চমকে গেল। এই পদবিটা তো আর বিয়ের পর ছিলই না। বাপের বাড়ির এই পদবি ছেড়ে সে হয়ে উঠেছিল নিভারানী রায়। নিজেকে একটু সামলে নিয়ে মজা করে বলল, হ্যাঁ, এটা তারই বাড়ি। আপনি কাকে খুঁজছেন? রিকো বলল, আমি তাকেই খুঁজছি। গত কয়েক বছর ধরে সে নিখোঁজ। আমি তাকে দেখতে পেলে একটা কথা বলতে চাই শুধু। নিভারানী বলল, হয়েছে হয়েছে তোর অভিনয়, আয় বাড়িতে আয়, বাইরে যা রোদ। রিকো হেসে তার মায়ের সাথে বাড়িতে ঢুকলো। নিভারানী বলল, হ্যাঁ রে, লাবণ্যকে নিয়ে আসিসনি? রিকো এদিক ওদিক তাকাতে তাকাতে বলল, আসতে চেয়েছিল, আমিই বারণ করলাম। ওর অফিসে এখন অনেক চাপ। নিভারানী জলখাবারটা টেবিলে রেখে বলল, হ্যাঁ রে রিকো, তুই ওকে সংসারের কাজে হেল্প করিস তো? মেয়েটা একা একা হাঁপিয়ে উঠবে নয়তো। রিকো বলল, চিন্তা নেই মা, রায়বাড়ির আর কোনো বউকে নিভারানী হতে দেব না। নিভারানী চুপ করে গেল। রিকো বলল, রান্নাটা দুজনে মিলে করে নিই। ও ঘর পরিষ্কার করে, আমি জামা কাপড় কেচে দিই। দুজন মিলে কাজগুলো করে নিই বলে কোনো কিছু মনেই হয় না। নিভারানী এবার আনমনে বলল, দুজনের মধ্যে কারো শরীর অসুস্থ হলে কি করিস? রিকো তার মায়ের কাছে এসে বসলো। তারপর বলল, সেদিন সংসারের সব কাজ ভুলে একে অপরের কাছে থাকার চেষ্টা করি। কপাল ছুঁয়ে থাকি, জ্বরকে বাড়তে দিই না। একে অপরের হাত ধরে সাহারা দিই আর বলি, সব ঠিক হয়ে যাবে। এই অসুস্থতা, একটু আধটু ঝগড়াঝাঁটি আরও ভালোবাসা বাড়িয়ে দেয়। তবে দুজনের মধ্যে নীরবতা বা কোনো ইগো আসতে দিই না। নিভারানী মনে মনে এক অদ্ভুত শান্তি পেল। তারপর বলল, তোর পিসিমণি ফোন করেছিল তোকে? রিকো বলল, হ্যাঁ করেছিল। বলল, তুমি নাকি আলাদা থাকতে চাও, বাবার সাথে আর থাকতে চাও না। নিভারানী বলল, কথাটা শুনে অবাক হোসনি? রিকো কিছুক্ষণ চুপ থেকে বলল, একদমই না, বরং এই ডিসিশানটা আরও আগে নেওয়া উচিত ছিল। ওই সংসারে তুমি বরাবর অবজ্ঞা আর অবহেলা পেয়েছো। সংসারটা তো পিসিমণিরা আর দাদু ঠাকুমা চালাতো। বাবা সব বিষয়ে ওদের কাছে পারমিশন নিত। এমনকি তোমাকে নিয়ে কোথাও ঘুরতে গেলেও আগে পারমিশন নিতে হতো। সব থেকে কষ্ট লাগতো বাবার এই ব্যবহার দেখে। সবার মন রাখতে রাখতে তোমার মনটাকে মেরে ফেললো। আজ আমি স্বামী হয়ে বুঝেছি, একটা মেয়ে সব ছেড়ে যখন আসে, তখন তার ভালো মন্দ সব দিকটা খেয়াল রাখতে হয়। কিন্তু বাবা তা করেনি। কিছুক্ষণ নীরবতা দুজনের মধ্যে। তারপর নিভারানী বলল, সেদিন রাতে পায়ের ব্যথাটা বাড়ল। আগে যখন হতো তখন একটা ওষুধ খেয়ে পায়ে একটা কিছু বেঁধে শুয়ে পড়তাম, কারণ সকাল সকাল উঠতে হতো। সেদিনও তাই করলাম। তোর বাবা সবটা দেখেও কিছু না বলে ফোন ঘাঁটতে থাকলো। তারপর সকাল হলো। ঠিক সকাল না, তখন ভোর 4টে। ঘুমটা ভেঙে গেল। আমি উঠে বসলাম। বছরের পর বছর ধরে যে চাপা কান্না ছিল, তা যেন বেরিয়ে আসতে চাইল। ওয়াশরুমে গিয়ে কলটা খুলে দিলাম। অঝরে কাঁদলাম। তারপর মনে হলো,
আমি আমার জীবনের সব দায়িত্ব কর্তব্য পালন করেছি। এবার বাকি জীবনটা আমি আমাকে গুরুত্ব দেব। আমি আমার জন্য বাঁচব। যে ইচ্ছে শখকে মাটি চাপা দিয়েছি তাদের আবার খুঁড়ে বের করব। তোর বাবা ঘুমোচ্ছিল। আমি ব্যাগ বের করে আমার কয়েকটা দরকারি জিনিস নিয়ে এখানে চলে এলাম। রিকো বলল, আমি এখানে এসেছি তোমাকে দেখতে, তোমার ডিসিশনে হস্তক্ষেপ করতে নয়। তবে আমার জানার দরকার ছিল। আসলে আমি সবটাই জানতাম, ছোট থেকেই তো দেখে এসেছি, কিন্তু তোমার মুখ থেকে শোনাটা খুব দরকার ছিল। কয়েকজনকে জবাব দিতে হবে। নিভারানী বলল, তোর বাবার কাছে গিয়েছিলি? রিকো বলল, না, তবে ফোনে কথা হয়েছে। বাবা জানে আমি এখানে এসেছি। মা ছেলে মিলে সারাদিন অনেক গল্প করলো। বেশ ভালোই কাটলো দিনটা। বারান্দায় দুজনে বসে আছে। নিভারানী বলল, তুই সকালে এখানে আসার পর মজা করে বললি নিভারানীকে দেখতে পেলে একটা কথা শুধু বলতে চাস। তা কি বলতে চাস শুনি? নিভারানী তো তোর সামনেই বসে আছে। রিকো হেসে বলল, আমি নিভারানীকে বলতে চাই, নতুন জীবনে তোমাকে স্বাগতম। নিভারানী হাসল, তারপর বলল, চা বানিয়ে নিয়ে আসছি। রিকো তার মাকে থামিয়ে বলল, আমি যাচ্ছি, তুমি বরং তোমার গাছেদের সাথে কথা বলো। রিকো চা বানাতে গেল। ফোনটা বেজে উঠল। স্ক্রিনে তার বাবার নামটা দেখে রিসিভ করলো। হ্যাঁ বাবা, বলো। তুই আজ এখানে আসবি? না, আমি কাল সকালে যাব তোমার কাছে। তোর মা এখানে আসার কথা কিছু বলল? না, সেরকম কথা হয়নি। তবে মা বোধহয় আর যাবে না, এখানেই বেশ ভালো আছে। তুই একটু বুঝিয়ে বল, তোর কথা শুনবে। না বাবা, আমি কিচ্ছু বোঝাবো না। যদি কিছু করার থাকে তোমাকেই করতে হবে। আমি কি করব? আমার মায়ের জীবনের অনেক মুহূর্ত হারিয়ে গেছে অবহেলায়, তা তুমি ফিরিয়ে দাও। কিন্তু রিকো, তোর মা আমার কথা শুনবে বলে মনে হয়? মা এত বছর তোমার আর এই পরিবারের সবার কথা অক্ষরে অক্ষরে পালন করেছে। এবার তোমাকেই সব বুঝে নিতে হবে। আর হ্যাঁ, একটু সাহায্য করতে পারি তোমায়। মায়ের পছন্দের রং লাল, পছন্দের ফুল কাঠগোলাপ, জন্মদিন 13ই ফাল্গুন। এত বছর সংসার করেও এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো তুমি জানতে না, জানিয়ে দিলাম। এই সংক্রান্ত আরও কোনো হেল্প লাগলে আমি করব, এটুকুই করতে পারি তোমার জন্য। ওদিকে বৃষ্টি নেমেছে। নিভারানী দুহাত বাড়িয়ে বৃষ্টির ফোঁটাগুলোকে অনুভব করতে লাগলো। রিকো চায়ের কাপটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলো একটু দূরে। তার মনে হলো বৃষ্টিতে তার মা নয়, যেন এক কিশোরী ভিজছে। নমস্কার।